আগামী সপ্তাহে ভারত সফর করবেন তারেক রহমান, তথ্য এনডিটিভি। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফেরানোর আগে এমন কিছু করা জনগণের সাথে গাদ্দারি, বলছেন এনসিপি। সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজে বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু, কয়েকজন এখনো অসুস্থ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 2 জাহাজে সংঘর্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম, ছুটির দিনেও দীর্ঘ লাইন, ভোগান্তিতে বিরক্ত ড্রাইভাররা। নিত্যপণ্যের দামে হিমশিম সাধারণ ক্রেতারা। দেখছিলেন সংবাদ শিরোনাম। আগামী সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যেতে পারেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ঢাকা ও দিল্লি সূত্রের বরাতে শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের দুদিনের সফরটি হতে পারে আগামী সপ্তাহের শেষের দিকে। সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এনডিটিভি জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী বৈঠকটি হলে দুই দেশের বাণিজ্য, সংযোগ, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। দুদেশেই তারেক রহমানের সফর নিয়ে কাজ চলছে। এনডিটিভি বলছে, তারেক রহমানের সফরটি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে প্রমাণিত হবে। এছাড়া প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই হবে তারেক রহমানের প্রথম ভারত সফর। শেখ হাসিনা সহ জুলাই হত্যায় জড়িতদের ফিরিয়ে আনার আগে প্রধানমন্ত্রীর ভারত সফর জনগণের সঙ্গে গাদ্দারি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের অস্বাভাবিক দাম ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, দ্রব্যমূল্য কমাতে না পারলে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশ্বাস দেয়া হলেও কোনো কিছুই বাস্তবায়ন করা হয়নি। গণভোট নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেন এনসিপির নেতারা। সরকারের অব্যবস্থাপনা ও দলীয়করণের কারণে দেশে সংকট তৈরি হচ্ছে মন্তব্য করে জনগণকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বান জানান তারা। জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর যেন দিন দিন হয়ে উঠছে মানুষের মিলন মেলা। শুক্রবার ছুটির দিনে দর্শনার্থীদের দীর্ঘ লাইন বলে দিচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগের শেষ নিদর্শন দেখতে কতটা উন্মুখ হয়ে আছে নগরবাসী। দীর্ঘ অপেক্ষার পর জাদুঘরে প্রবেশ করে স্বস্তির নিঃশ্বাস নিলেও 17 বছরের স্বৈরশাসনে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যার জীবন্ত নজির দেখে আপ্লুত হচ্ছেন অনেকেই। আয়নাঘরের প্রতিকৃতি অথবা শেখ হাসিনার শয়নকক্ষ, সবখানেই দর্শনার্থীর প্রতিযোগিতা, কার আগে কে দেখবেন এসব দৃশ্য। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। শুক্রবার বিকেল 3টায় খুলবে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। তাই দুপুরের আগের থেকেই দীর্ঘ লাইন, যে লাইন ছড়িয়ে পড়েছে মেইন গেট থেকে আশপাশের সড়কগুলোতে। টিকিট কাউন্টারগুলোতে হুড়োহুড়ি, যেন হিমশিম খেতে হচ্ছে স্বেচ্ছাসেবক আর টিকিট বিক্রেতাদের। পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বাসভবন ক্রমেই যেন হয়ে উঠছে নগরবাসীর আকর্ষণের কেন্দ্রবিন্দু। ঢুকতেই জুলাই অভ্যুত্থানে ঘটে যাওয়া নানা ঘটনা অবলম্বনে তৈরি করা স্ট্যাচু কিংবা প্রতীকী গণকবর, সবখানেই যেন মানুষের কৌতূহল দৃষ্টি। জাদুঘরে স্থাপন করা আয়নাঘর দেখলে মনে হবে এটি কেবল প্রতীকী নয়, জীবন্ত এক বন্দিশালা, যেখানে দিনের পর দিন ছোট্ট এসব ঘরে বন্দি থেকে অমানবিক জীবন কাটিয়েছে মানুষ। শেখ হাসিনা যে ঘরটিতে থাকতেন সেই ঘরটি দেখতে সিঁড়িগুলোতে যেন তিল ধারণের ঠাঁই নেই। প্রতিটি কক্ষে সাজিয়ে রাখা শহীদদের স্মৃতিচিহ্ন দেখে চোখ ভিজে যায় যে কারো। আমার কাছে কষ্টটাই লাগছে, কারণ নিজের সন্তানকে কেউ যদি গুম করে নিয়ে রাখে, ওখানে জীবন ভরি কান্না ছাড়া কিছু নাই। পৃথিবীর বুকে কোনো সরকারই আর না করে এই ধরনের অত্যাচার সাধারণ জনগণের সাথে না করে, এই ধরনের মানুষ জানি পৃথিবীর বুকে বাংলাদেশ সহ কোনো দেশে যেন নিখোঁজ না হয়, সরকার জানি কখনোই এই ফেসিস না হয়। আমি ওই যে আপনার আয়নাঘরে ঢুকছি, কিছুক্ষণ আগে দেখলাম, মানে খুবই ভয়ঙ্কর আয়নাঘর। আমিও অবশ্য কারাগারে ছিলাম, তো অনেক বিকট একটা বিষয় এই জায়গাটা। আপনার চরম একটা দুর্ভোগের ব্যাপার, মানে একটা 1.5 ফুট সর্বোচ্চ 2 ফুট ঘর ছিল। মিউজিয়ামের লাল টেলিফোন অথবা মুনমুন থিয়েটার সবখানেই যেন জীবন্ত করে রেখেছে 24 জুলাই অভ্যুত্থানকে। নিজের উপরে যেটা যায়, যার পরিবারের উপর দেওয়া যায় সেই বুঝে, যে কান্না দেখে অ্যাকচুয়ালি আমরা অনুভব করতে পারবো, কিন্তু তাদের কষ্টটা আমরা নিতে পারবো না। কতগুলো কবর ছিল এগুলো আমরা জানতাম না, এখানে আসার পরে উন্মোচিত হয়েছে, আমরা অনেক দেখে আমরা খুব কষ্ট পাইছি।
আগামীর বাংলাদেশে যাতে কেউ আর স্বৈরাচার হয়ে উঠতে না পারেন, জুলাই জাদুঘর সেই দিকেই পথ দেখাবে দেশের শাসকদের, এমন প্রত্যাশা দর্শনার্থীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে মৃতের সংখ্যা বেড়ে 9 জনে দাঁড়িয়েছে। গ্যাস লিকেজ থেকে ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 6 জন। আরও কয়েকজন শ্রমিক চিকিৎসাধীন। জাহাজটি কাটার আগে জাহাজটি থেকে কার্বন মনোক্সাইড জাতীয় গ্যাস মুক্ত না করার কারণেই এই দুর্ঘটনা, বলছে ফায়ার সার্ভিস। এদিকে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। চট্টগ্রাম থেকে শাহেদা পিয়ার রিপোর্ট। শুক্রবার সকালে চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ নামের একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি এলএনজি বেসড পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করেন শ্রমিকরা। কিন্তু কাজ করার সময় হঠাৎই বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান কয়েকজন শ্রমিক। পরে জাহাজটির একটি ট্যাঙ্ক থেকে গ্যাস নির্গত হতে দেখে কয়েকজন শ্রমিক এগিয়ে গিয়ে দেখার চেষ্টা করেন। এ সময় তারাও বিষাক্ত গ্যাসের তীব্রতায় অসুস্থ হয়ে পড়েন। পরে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় 3 শ্রমিকের মরদেহ। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও 5 জনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এদিকে খবর পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস জানায়, শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে যে জাহাজটি কাটা হচ্ছিল সেটি একটি এলএনজিবাহী পুরনো জাহাজ। এ ধরনের জাহাজ কাটার সময় যে নিয়মনীতি অবলম্বন করতে হয় তা না করার কারণেই এই দুর্ঘটনা। যেহেতু আপনার এটা কার্বন বেস এই পুরাতন শিপ ব্রেকার, এটাকে ফ্রি করে সাধারণত কাটতে হয়। ওরা শ্রমিকরা যখন কাটতেছিল তখন এখানে আপনার ক্লোরিন গ্যাস অথবা কার্বন বেস, যে কার্বন মনোক্সাইড গ্যাস, যেটা আপনার অত্যন্ত মারাত্মক বিষাক্ত গ্যাস, ওরা যখন এটা কাটতেছিল তখন এই গ্যাস আক্রান্ত হয়ে এই দুর্ঘটনা ঘটছে। শিপ ব্রেকিং ইয়ার্ডটিতে শ্রমিকদের সুরক্ষার ব্যবস্থা ও দুর্ঘটনায় কারো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনা ঘটে আসলে একসাথে বলা যাবে না এটা। তারপরে যদি কোনো কিছু থাকে অন্তত দেখবো আমরা আসলে যদি কোনো লিঙ্কেজ থাকে, সেফটির বিষয়গুলো নিরাপত্তা তারা যদি সঠিকভাবে নিরাপত্তা না দিয়ে থাকে বা কোনো নিরাপত্তার ব্যবস্থা না করে থাকে, এটা আইনগত ব্যবস্থা পরে নেওয়া যাবে, তদন্ত করে বোঝানো যাবে এটা আসলে। দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে শিপইয়ার্ড কর্তৃপক্ষ। সকালে যখন এইচএসসি টিম মেম্বাররা জাহাজ থেকে একটা ইনফরমেশন আসে যে জাহাজে গ্যাস লিকেজ হচ্ছে, তো ওনারা টিম মেম্বাররা জাহাজের মধ্যে যায় ইনসিডেন্টটা ফাইন্ড আউট করার জন্য। যখন যায় ওনারা এখানে স্পটে সেন্সলেস হয়ে যায় এবং ওনাদেরকে রেস্কিউ করার জন্য বাকি টিম মেম্বাররা এগিয়ে যায়। ওনারা সকলে এখানে আহত হয়। ঘটনা তদন্তে একটি তদন্ত কমিটি গঠনের কথা রয়েছে। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে মৃত্যুবরণকারী 9 শ্রমিকের প্রতি পরিবারকে 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেবে মালিক কর্তৃপক্ষ। পাশাপাশি সরকারের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হবে। বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণে হতাহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় মন্ত্রী বলেন, শিপইয়ার্ডের দুর্ঘটনার ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছে সরকার। দোষ প্রমাণ হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় কথা হচ্ছে শিপ ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে 2টি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকেল 3টার দিকে দুর্ঘটনা ঘটে। চট্টগ্রাম বন্দর সচিব রেফায়েত হামিম জানান, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের আলফা অ্যাঙ্করেজে মোটর ট্যাঙ্কার সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই চট্টগ্রাম বন্দরের টাগবোট, নৌবাহিনীর 2টি জাহাজ ও সোয়ার্ডস বোর্ড এবং কোস্টগার্ড উদ্ধার কাজে যোগ দিয়েছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে সিএনজি গ্যাসের চাপ কম। এ কারণে বারবার জ্বালানি নিতে পাম্পগুলোতে সিএনজি চালিত যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। ছুটির দিনেও দীর্ঘ লাইনে অপেক্ষা করে গ্যাস নিতে হচ্ছে চালকদের। দিন দিন ভোগান্তি আরও বাড়ছে বলে অভিযোগ করেন অনেকেই। পলাশ তালুকদারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। জুলাই মাসে মহেশখালী এলএনজি টার্মিনালে যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যায়। এতে 3 সপ্তাহের বেশি সময় ধরে গ্রাহক পর্যায়ে চাহিদা মতো গ্যাস সরবরাহ সম্ভব হচ্ছে না। লাইনে গ্যাসের চাপ কম থাকায় ফিলিং স্টেশনগুলোতে সিএনজি চালিত যানবাহনের লাইন দিন দিন দীর্ঘ হচ্ছে।
রাজধানীর বেশ কিছু ফিলিং স্টেশন গ্যাস সরবরাহে গ্রাহকের চাহিদা পূরণ করতে পারছে না, আবার কিছু স্টেশন সংকটের কারণে গ্যাস সরবরাহ বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। শুক্রবার এত সিরিয়াল থাকে না, তারপরে গত শুক্রবারে যেমন সিরিয়াল আজকেও তেমন সিরিয়াল। এভাবে গেলে মানে কেমনি জমা দেবো, কেমনি পরিবার চালাবো, খুব সমস্যা। 3000 টাকা 2700 টাকা গ্যাস ঢুকবে, এখন মনে করেন 500 টাকার গ্যাসও ঢুকতেছে না। প্রেশার কম, সেক্ষেত্রে গ্যাস ওরকম ঢুকেও না। এলপিজিটা এখনো স্বাভাবিক মনে হচ্ছে আর কি, এলপিজিতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি দেখি নাই আর কি। এদিকে রাজধানীর বাসাবাড়িতে গ্যাসের সংকট কিছুটা কমে আসলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। এলাকা ভেদে তিতাসের লাইনে গ্যাসের চাপ কম বেশি থাকায় গ্রাহক পর্যায়ে ভোগান্তির ধরনও ভিন্ন। জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী বুধবার জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে ঘাটতি দাঁড়ায় 117 কোটি ঘনফুট। দেশে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 380 কোটি ঘনফুটের বিপরীতে সরবরাহ 203 কোটি ঘনফুটে নেমে এসেছে। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এবার কিছুটা কমতির দিকে বিভিন্ন ধরনের সবজির দর, তবে মাছ ডিমের দাম চড়ছেই। এজন্য সরবরাহ সংকট ও পরিবহন খরচকে দায়ী করছে বিক্রেতারা। এ অবস্থায় কাঁচা বাজারের হিসাব মেলাতে হিমশিম অবস্থা সাধারণ ক্রেতাদের। আলামিনের রিপোর্ট। মধ্যবিত্ত থেকে শুরু করে দিনমজুর সকলের আমিষের শেষ ভরসা ডিম। এবার ডিমের বাজারেই চড়া উত্তাপ। মাত্র 2 সপ্তাহ আগেও 1 ডজন ডিম বিক্রি হতো 120 টাকায়, তা 1 লাফে বেড়ে দাঁড়িয়েছে 150 টাকায়। ডজন প্রতি 200 টাকায় ঠেকেছে হাঁসের ডিম। লাগামহীন নিত্য পণ্যের বাজারে হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। তাদের অভিযোগ, কোনো যৌক্তিক কারণ ছাড়াই দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে প্রায় সব ধরনের পণ্যের। খুচরো ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে, তাই বেড়ে যাচ্ছে ডিমের দাম। তবে দেখা যায় পাইকারিতে 1 ডজন ডিম বিক্রি হচ্ছে 120 থেকে 125 টাকায়। খুচরো বাজারে এসে বেড়ে যাচ্ছে 20 থেকে 25% বেশি। মার্কেটে মাল নাই, আমরা কিনে আনি বেশি, বেচাও লাগে বেশি। 20 টাকা বেড়ে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 190 টাকা কেজিতে, আর সোনালী মুরগির দাম 320 টাকা কেজি। ব্রয়লারটা একটু বাড়ছে, ব্রয়লার 140-50 টাকা বেচছি কয়দিন আগে, এখন যেমন 170-80 টাকা, আজকে 1 সপ্তাহ খানেকের উপরে চলতেছে। এদিকে দাম কিছুটা কমলেও এখনো নাগালের বাইরে সবজির বাজার। 400 টাকায় উঠে যাওয়া কাঁচামরিচের দাম বেশ কমেছে, এখন বিক্রি হচ্ছে এর অর্ধেকেরও কম দামে। বেগুন, করলা ও শসার দাম 20 থেকে 40 টাকা কমলেও তা এখনো নাগালের বাইরে বিক্রি হচ্ছে। না, বেশ চড়াই, এখনো বেশ চড়া। সামনের দিন যাচ্ছে এমনি বেশ চড়া। এমনিতে গ্যাসের সংকট, বাসাবাড়িতে গ্যাস নাই, তরকারি এমনি লিমিটেড আকারে কিনতে হচ্ছে, তারপর আবার দাম 80 টাকা 100 টাকার নিচে আবার যে কোনো তরকারি নেই। যানবাহনের খরচের কারণে কিছুটা দাম বাড়তি, নাহলে এত বাড়তি হওয়ার কথা না, বুঝছেন। কাঁচা সবজির দাম আরও কম হোক, এত টাকা দিয়ে এখনো 60 থেকে 80 টাকার নিচে কোনো সবজি নেই এখন বর্তমান বাজারে। ভোক্তাদের অভিযোগ, খামার থেকে শুরু করে খুচরো বাজার প্রতিটি ধাপে অনিয়ন্ত্রিত হাতবদল ও সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যাচ্ছে। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবিও জানিয়েছেন তারা। বাজার মনিটরিং টিম যদি আরও জোরদার হয় তাহলে আমাদের উপর চাপ কিছুটা কমবে আর কি। আমরা সাধারণ জনগণ একটু বেশি দাম দিয়ে কিনলে অবশ্যই আমাদের মাসের যে বাজেট থাকে এই বাজেটের মধ্যে কুলানো সম্ভব হয় না অনেক সময়। আল আমিন, বাংলা ভিশন, ঢাকা। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিন উপলক্ষে শনিবার রাজধানী সহ সারা দেশব্যাপী দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে কথা জানান দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, বরাবরের মতো এবছরও সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয় এবং গুলশানের কার্যালয়ে বাদ আসর দোয়া পড়ানো হবে। এ সময় ছাত্রদলের কমিটি বিষয়ে প্রশ্ন করলে রুহুল কবির রিজভী জানান, ছাত্রদলের নতুন কমিটির বিষয়ে কোনো নির্দেশনা আসেনি, তবে এমন কোনো সিদ্ধান্ত হলে সেটি জানিয়ে দেয়া হবে। আরও বলেন, সরকারের প্রথম 6 মাসে লক্ষ্য পূরণে অনেকাংশেই সক্ষম হয়েছে বিএনপি। আগামী 6 মাসে কাজের গতি আরও ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। সবসময় দিবসটি পালন করা হয় দোয়া অনুষ্ঠানের মধ্যে দিয়ে। আমরা আগামীকাল ঢাকা সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া অনুষ্ঠিত হবে। এইভাবে সারা দেশের সকল দলীয় কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দোয়া অনুষ্ঠান পরিচালনা করবে। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশাক হোসেন বলেছেন, অন্যায়, নিপীড়ন ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন এবং আত্মত্যাগ করেছেন তাদের অবদান
ভুলে যাওয়ার নয়। বলেন সাজিদুল ইসলাম সুমন জাতির জন্য একটি অনুপ্রেরণা। শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফাতেপুরে যুব সম্প্রদায়ের আয়োজনে সুমন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইশাক হোসেন বলেন, যারা গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখতে হবে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই বলে উল্লেখ করেন ইশাক হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবীনগর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার সঞ্জিদা ইসলাম তুলি। 24-এর গণঅভ্যুত্থান যেটি হয়েছিল তার অন্যতম প্রেক্ষাপট রচনার জন্য মায়ের ডাক এবং সঞ্জিদা ইসলাম তুলি, এবং সেটার জন্য সর্বোচ্চ আত্মত্যাগ দিয়েছেন আপনাদের কৃতি সন্তান সাইদুল ইসলাম সুমন। তাই আজকে তাকে গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি। আরো স্মরণ করছি দীর্ঘ 1.5 দশক ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে সকলে যারা গুম হয়েছেন, শহীদ হয়েছেন, বিশেষ করে 24-এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সরকারের দায়িত্ব নেয়ার পর থেকেই দেশের স্বাস্থ্য খাত পুনর্গঠনের কাজ শুরু করেছে বিএনপি। গেল 6 মাসে দেশজুড়ে হামের গণটিকা কার্যক্রম পরিচালনা, স্বাস্থ্য খাতে বরাদ্দ দ্বিগুণ করা, ওষুধ ও চিকিৎসার খরচ কমাতে শুল্ক মওকুফ, জরুরি ভিত্তিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 20 বছর পর সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ক্ষমতায় আসার পর নির্বাচনী ওয়াদা আর 31 দফা বাস্তবায়নে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, আধুনিকায়ন এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা সহজলভ্য করার কাজ শুরু করে বিএনপি সরকার। শপথ করিতেছি যে আগের সরকারগুলোর টিকাদান কর্মসূচিতে অবহেলার কারণে দায়িত্ব গ্রহণের পরেই দেশজুড়ে হামের প্রাদুর্ভাব মোকাবিলা করতে হয় বিএনপিকে। শিশু মৃত্যু ঠেকাতে এবং হামের টিকার আওতায় 100% শিশুকে আনতে দেশজুড়ে গণটিকা কর্মসূচি পরিচালনা করে সরকার। এজ গ্রুপ হিসাব করে 6 মাস থেকে 59 মাস পর্যন্ত, সেটা আমরা 1,85,00,000, সেখানে আমরা কোথাও 100%, কোথাও 102%, 104% আমরা অ্যাচিভ করেছি। বিএনপি সরকারের প্রথম বাজেটেই গুরুত্ব পায় স্বাস্থ্য খাত। এ খাতে বরাদ্দ প্রায় দ্বিগুণ বাড়িয়ে 69,409 কোটি টাকা প্রস্তাব করা হয়। স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে বাড়িয়ে জিডিপির 5% নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করে সরকার। চিকিৎসক সংকট কমাতে জরুরি ভিত্তিতে 5,000 MBBS চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেয় সরকার। এছাড়া প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ শুরু হয়েছে, যার 80% পদ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। চিকিৎসার ব্যয় কমাতে এ খাতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত নেয় তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। কিডনির রোগীদের ডায়ালাইসিস খরচ কমিয়ে আনতে ডায়ালাইসিস ফিল্টারের ওপর থাকা 15% ভ্যাট এবং 5% অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার করা হয়। হার্টের রিং ও চোখের ছানির লেন্সের ওপর 10% ভ্যাট মওকুফ করা হয়। ক্যান্সারের ওষুধ এবং দেশীয় ঔষধ শিল্পে ব্যবহৃত উপাদান আমদানিতে শুল্ক ও ভ্যাট মওকুফ সুবিধাও বৃদ্ধি করা হয়। ইন্টারমিডিয়েট প্রোডাক্টস, যেটা র মেটেরিয়ালস বলি আমরা, ওষুধের 52টা আইটেমে আমরা ট্যাক্স কমাই দিছি। সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে প্রতিটি নাগরিকের জন্য ন্যাশনাল হেলথ কার্ড প্রবর্তনের পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও চিকিৎসা সেবা সহজ ও নির্ভুল করতে মানবকেন্দ্রিক জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি ও স্বাস্থ্য তথ্য সুরক্ষা ফ্রেমওয়ার্ক গড়ে তোলা হচ্ছে। এই হেলথ কার্ড নিয়ে পুরোদমে কাজ চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডেস্কে এটা নিয়ে কাজ চলছে। ইটস এ ভেরি বিগ অ্যান্ড হার্ড জব। প্রান্তিক পর্যায়ে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিটি ইউনিয়নে একটি এবং শহরাঞ্চলের ওয়ার্ডগুলোতে একাধিক আধুনিক প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠার কাজ শুরু করেছে সরকার। পাশাপাশি রোগী পরিবহনের সমস্যা সমাধানে জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন করা হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর পাশাপাশি মা, শিশু ও ফিজিওথেরাপি সেবা এবং জেলা হাসপাতালগুলোতে কিডনি ডায়ালাইসিস ও করোনারি কেয়ার ইউনিট সম্প্রসারণ করা হচ্ছে। ডায়ালিসিস ছড়াই দিচ্ছি, মাতৃসেবা ছড়াই দিচ্ছি। দেশের প্রত্যন্ত অঞ্চলে ডাক্তারদের মান উন্নয়নের কার্যক্রম গ্রহণ করেছি। দুর্নীতি বন্ধের লক্ষ্যে আমরা বদলিগুলিতে অটোমেশনে চলে যাচ্ছি, যাতে কেউ তদবির না করতে পারে। শুধু রোগ নিরাময় নয়, বরং রোগ প্রতিরোধে জোর দেওয়ার নীতি গ্রহণ করেছে বিএনপি। শিশুদের অপুষ্টি দূর করতে বহুখাত ভিত্তিক ও বিজ্ঞান ভিত্তিক জাতীয় পুষ্টি কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে। দীর্ঘ অব্যবস্থাপনায় ভেঙে পড়া দেশের স্বাস্থ্য খাত পুনর্গঠনে সরকারের এসব স্বল্প ও দীর্ঘমেয়াদী উদ্যোগের সুফল সাধারণ মানুষের কাছে দ্রুতই পৌঁছে যাবে, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ রফিকুল ইসলামের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। ঢাকা সেনানিবাসে বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে সামরিক মর্যাদায় জানাজা ও গার্ড অফ অনার দেওয়া হয় তাকে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এ সময় সাবেক বিমান বাহিনী প্রধানের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধান। মোহাম্মদ রফিকুল ইসলামের পরিবারের সদস্য সহ সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফিউনারেল প্যারেড শেষে সামরিক মর্যাদায় বিমান বাহিনী ঘাঁটি বাসারে অবস্থিত শাহীন কবরস্থানে দাফন করা হয় তাকে। বৃহস্পতিবার বেলা 11টার দিকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। যুব সমাজকে দক্ষভাবে গড়ে তুলতে এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কার্যক্রমে বিশেষ নজর রাখছে সরকার, বলেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে আজ এসব কথা বলেন তিনি। দক্ষ যুবশক্তি গড়ে তুলতে সরকারি ও বেসরকারি খাতের সম্পৃক্ততা শীর্ষক ছায়া সংসদের আয়োজন করা হয় এফডিসিতে। সরকারি দলের ভূমিকায় ছিল ইস্টার্ন ইউনিভার্সিটি, বিরোধী দলের ভূমিকা পালন করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। যুব উন্নয়নে কারিগরি শিক্ষা ও খেলাকে পেশা হিসেবে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, দেশের ক্রান্তি লগ্নে যুবরাই সবচেয়ে বড় শক্তি। তারা মানসম্মত শিক্ষা ও টেকসই ভবিষ্যতের প্রত্যাশা করে। শতভাগ আমাদের যুব এবং যুব নারীদেরকে দক্ষতার মাধ্যমে তাদের কর্মসংস্থান আমরা নিশ্চিত করতে চাই। এখানে যদি ন্যূনতম কারো বিষয়ে যদি কোনো দুর্নীতির বা অনিয়মের কোনো অভিযোগ পাওয়া যায়, এবং আমি দায়িত্ব নিয়ে বলছি এটির বিষয়ে আমি জিরো টলারেন্স দিয়ে সাথে সাথে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিগত শাসনামলে আমরা দেখেছি যে আর্ন প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্টের নামে তারা ট্রেনিং না করিয়ে যারা ট্রেনিং দাতা এবং ট্রেনিং গ্রহীতা তারা কিন্তু অর্থ ভাগাভাগি করে নিয়ে নিত এবং সার্টিফিকেট প্রদান করে দেওয়া হতো। আমরা চাই না যে কোনো ধরনের আর্ন প্রজেক্ট বা প্রশিক্ষণ দিবার নামে ট্রেনিং না করে অর্থ যাতে লুটপাট না হয় সেটি কিন্তু আমরা আশা করতে চাই। সরকার দলীয় নেতাকর্মীরা দলীয়করণ ও লুটপাটে ব্যস্ত বলে অভিযোগ করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। ফ্যামিলি ও কৃষক কার্ডের ভাগাভাগি নিয়ে সারা দেশে বিএনপির কর্মীরা নিজেরাই কোন্দলে জড়িয়ে পড়ছে বলেও মন্তব্য তার। খুলনা মহানগর জামাতের যুব ও ক্রীড়া বিভাগ আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে তিনি এসব কথা বলেন। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার গণভোটের রায় না মেনে জনগণের সাথে সুস্পষ্ট প্রতারণা করছে। অবিলম্বে গণভোটের রায় মেনে দেশে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আহ্বান জানান তিনি। দলের নির্বাচিত এমপিদের ওপর খবরদারির জন্য সংরক্ষিত মহিলা এমপিদের দায়িত্ব দেয়া সম্পূর্ণ সংবিধান পরিপন্থী বলেও মন্তব্য তার। বলেন, এতে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে। একই ভোটে দুই রেজাল্ট, একটা ধানের শীষ আর একটা গণভোট। ধানের শীষটা নিলেন ভালো লাগে, কারণ এটা মানলে এমপি হওয়া যায়, মন্ত্রী হওয়া যায়। আর গণভোট মানলে হাসিনার ফ্যাসিবাদী কর্তৃত্ব শাসনের সংবিধানের সমস্ত কাঠামো পরিবর্তন করে নতুন রাষ্ট্রের যে বন্দোবস্ত ঐক্যমত্য কমিশন হয়েছিল ওইটা মানতে হয়, তাহলে আপনাদের কর্তৃত্ববাদী শাসন থাকবে না। সরকারের পক্ষ থেকে কি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এইসব নানানটা বিলি হইতেছে না? তো উনাদের দৃষ্টিতে তো বিরোধী দল বলতে কিছু নাই, উনাদের নজরে বিরোধী দল নাই, আমাদের লাগবে না, উনাদের দলেরই বাদ মিটতেছে না। পূবালী ব্যাংকের উদ্যোগে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা ও নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে বাস হস্তান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাকির হোসেনের কাছে বাসের চাবি হস্তান্তর করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার, গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর হারুনুর রশিদ, পূবালী ব্যাংকের সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পরিচালক সাইদুল হাসান, ব্যাংকের সিলেট পূর্ব অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মোহাম্মদ ফজলুল কবির চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শিক্ষা ও সামাজিক উন্নয়নে পূবালী ব্যাংকের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। আগামী সপ্তাহে ভারত সফর করবেন তারেক রহমান, তথ্য এনডিটিভির। শেখ হাসিনা সহ জুলাই গণহত্যাকারীদের ফেরানোর আগে এমন কিছু করা জনগণের সাথে গাদ্দারি, বলছে এনসিপি।
সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস লিকেজে বিষক্রিয়ায় 9 শ্রমিকের মৃত্যু, কয়েকজন এখনো অসুস্থ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে 2 জাহাজে সংঘর্ষ। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের চাপ কম, ছুটির দিনেও দীর্ঘ লাইন। ভোগান্তিতে বিরক্ত ড্রাইভাররা, নিত্যপণ্যের দামে হিমশিম সাধারণ ক্রেতারা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 এর আগে 9টা হয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।